নমস্কার সকলকে। আশা করছি প্রত্যেকে খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং পড়াশোনার মধ্যে আছেন। আমি নন্দিতা ঘোষ। আমার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগতম। আজকে আমরা যে ক্লাসটাকে নিয়ে যুক্ত হয়েছি সেটা অত্যন্ত একটি প্রতীক্ষিত ক্লাস বলতে পারেন। কারণ এই ক্লাসটি আমাদের অনেক দিনের একটা রিকোয়েস্টের উপর ভিত্তি করে তৈরি হওয়া। অনেক দিনের চেষ্টা করেও তৈরি করা হয়নি এরকম একটা ক্লাস। আহ সকলকে ওয়েলকাম আমার চ্যানেলে, আমার ক্লাসে সকলকে ওয়েলকাম। আমি নমিতা ঘোষ। আশা করছি আপনারা সকলেই আহ ভালো আছেন, সুস্থ আছেন এবং পড়াশোনার মধ্যে আছেন। যারা চেনেন না আমাকে তাদের জন্য বলে রাখি, আমি নন্দিতা ঘোষ। আমি সাধারণতভাবে আপনাদের বাংলা এবং সিডিপির বিষয়টি দেখিয়ে থাকি। আজকে আমরা যে ক্লাসটি নিয়ে যুক্ত হয়েছি সেটি আমাদের ক্লার্কশিপের ক্লাস এবং অবশ্যই বাংলা মেন্সের ক্লাস। সামনে আপনাদের পরীক্ষা আছে ক্লার্কশিপের। মিসলেনিয়াসের সময় সঙ্গ দিতে পারিনি, সময় সঙ্গ দেয়নি, সাথে সাথে আমিও দিতে পারিনি। তবে ক্লার্কশিপের সময় আমরা আছি, আমি আছি মূলত ভাবে অবশ্যই বাংলা বিষয় নিয়ে। এখানটা আপনাদের একটু বলে রাখি, আহ আমরা বাংলা বিষয় নিয়ে কাজটা করব, অর্থাৎ মিমস এর ওপর করব। এবং এক্ষেত্রে বলে রাখি, এখানে আপনাদের দুটো বিষয় দেওয়া হয়েছে, পিএসসি মিসলেনিয়াস এর কথাও দেওয়া হয়েছে এবং ক্লার্কশিপের কথাও দেওয়া হয়েছে। আজকে আমরা মূলত ক্লার্কশিপ নিয়ে আলোচনা করব, মিসলেনিয়াস নিয়ে নয়। তবে এখানে যে যে টপিক গুলো করানো হবে সে প্রত্যেকটা টপিক, আপনি মিসলেনিয়াস ধরুন, আপনি ক্লার্কশিপ ধরুন বা ডাব্লিউবিসিএস ধরুন, এই প্রত্যেকটির জন্য উপযোগী এবং কার্যকরী, আপনি এটুকুনি বলতে পারেন। আচ্ছা, এক্ষেত্রে অনেকের প্রচুর সমালোচিত বিষয় আসবে। আমি হঠাৎ করে এভাবে কেন ক্লাসেস গুলো করাচ্ছি, বা অনেকের সমস্যা হতে পারে যে এভাবে ফ্রি অফ কস্ট ইউটিউবে ক্লার্কশিপের ক্লাস করালে হয়তো বিজনেস দিক থেকে অনেকের ঘাটতি হতে পারে। তার জন্য আমি তাদের কাছে ক্ষমা প্রার্থী। তবে এটা আমার অনেক দিনের একটা ইচ্ছে ছিল, যেটা করে ওঠা হয়নি, সেটা করে ওঠা। আরো একটা কথা বলে রাখি, ক্লাসের শুরুতেই আমার যেটা বলে রাখা প্রয়োজন, আজকে যে ক্লাসটা আছে সেটা একটা ইন্ট্রো ক্লাস, ঠিক আছে? এবং আপনি বুঝতেই পারছেন এটি ১ নম্বর একটি ক্লাস এবং আমি আপনাদের বলে দিই ইন্ট্রো ক্লাস। এছাড়া যেটা বলার জন্য এটা বলা সেটা হচ্ছে যে আমি প্রিভিয়াস প্রচুর ক্লাসেস ইউটিউবে আমি আপনি আমার পাবেন, যেটি বাংলার উপরে করা, যেটা হয়তো ডব্লিউবিসিএস কোনো সময় মিসলেনিয়াস বা ক্লার্কশিপের উপরে কাজ করা রয়েছে। সেই বিষয়পত্র এখানে রিপিটেশন দেখা যাবে কিছু কিছু ক্ষেত্রে, কারণ আমাদের কাছে হিউজ অফ স্টকস আমার কাছে মূলত ভাবে থাকে না। যখন থাকে তখন আমি করি অবশ্যই, কিন্তু আজকে যে টপিকটা আছে সেটা আপনি কোনো না কোনো জায়গায় হয়তো দেখে থাকবেন, যেটি আমার করা, ঠিক আছে? এক্ষেত্রে বলে রাখি, আমার যে সলভ গুলো রয়েছে অবশ্যই পেশেন্ট গুলো মিসলেনিয়াস বা ক্লার্কশিপ বা ডব্লিউবিসিএস বা অন্যান্য কোনো বইপত্র উপন্যাসের থেকে আমি হয়তো কখনো কখনো নিয়ে থাকি। কিছুদিন আপনাদের যেটা করাবো সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার, এবং তার সাথে সাথে যেটা করাবো সেটা অবশ্যই, যেটা আমি প্রত্যেক জায়গায় বলে থাকি, আমি নিজস্ব ভাবে কিছু টপিক তৈরি করে থাকি, সারাংশের ক্ষেত্রে কিছু টপিক তৈরি করে থাকি, রিপোর্টের ক্ষেত্রে কিছু টপিক তৈরি করে থাকি, বঙ্গানুবাদের ক্ষেত্রে সেগুলো অবশ্যই আপনাদের থাকবে। আশা করছি প্রচুর মানুষের রিকোয়েস্ট ছিল, আশা করছি ক্লাসগুলো আপনাদের হেল্প করবে। আপনারা ক্লাসটিকে এবং চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করবেন। অনেক জায়গা থেকে অনেক সমস্যার কারণে সরে আসা, সেই বিষয়গুলো এই মুহূর্তে কাউকে আমি সেই নিয়ে আলোচনা করে সময় নষ্ট করব না। তবে যারা ক্লার্কশিপ দেবেন বা যারা পরবর্তীতে মিসলেনিয়াস দেবেন, যারা ডব্লিউবিসিএস দেবেন, তাদের প্রত্যেকের ক্ষেত্রে ক্লাসগুলো উপযোগী। এবং আমার জন্য, আমার চ্যানেলের জন্য এটা একটা নিউ চ্যাপ্টার বলতে পারেন, যেটা ক্লার্কশিপের উপর বা মিসলেনিয়াসের উপর দিয়ে তৈরি করা। এবারে যেটা আরেকটা বলার, সেটা হচ্ছে যে আমরা মূলত ভাবে প্রত্যেকেই জানি যে আমাদের ক্লার্কশিপ মেন্সে কি আসে। যারা ক্লার্কশিপের এখন পরীক্ষা দেবেন, অর্থাৎ সামনে আগামী দিনে পরীক্ষা দেবেন, যেটি সামনে রয়েছে মেন্স পরীক্ষা, বা যারা পরবর্তী সময় পরীক্ষা দেবেন, জানবেন যে ডেসক্রিপটিভ পড়াশোনা কিন্তু একদিনে হয় না, তার জন্য একটা হিউজ পড়াশোনার প্রয়োজন। আম যারা নতুন রয়েছেন তারা ধৈর্য ধরে একটু ক্লাসটা শুনবেন, কারণ আমি সবসময় একটি আলোচনা ভিত্তিক একটি ক্লাস করি, সবসময় সব ক্ষেত্রে। সেটা আপনি বাংলার জন্য বলতে পারেন বা অন্য কোনো সাবজেক্টের জন্য বলতে পারেন। আমার কোথাও গিয়ে মনে হয় যে তথাকথিতভাবে আপনাকে খাইয়ে দেওয়ার থেকে আপনি কিভাবে খাবারটা রোজগার করবেন তাতে ফোকাস দেওয়া অনেক বেশি ইম্পর্টেন্ট। তার জন্য আলোচনাটা অনেকটা বেশি হয়। আপনি এই ক্লাসগুলোতে কি করবেন বলুন তো? আপনি এখানে নোট পাবেন না, নোটপত্র পাবেন না। আমি নোটপত্র দিই না, কাউকেই দিই না, কোনো পেড ব্যাচে গেলেও দিই না, কোনো ইসে ব্যাচে গেলেও দিই না, বলি তোমরা লিখে নাও বা আমি কোনো সময় পাঠিয়ে দেবো, বা যারা এডিটর থাকে তারা হয়তো পাঠিয়ে দেয়, বাট মূলত ভাবে নোটপত্র থাকে না। আমি মূলত ভাবে চেষ্টা করি যে আপনারা কিভাবে শিখবেন তার উপর ফোকাস করা, যাতে তথাকথিত ভাবে যে ইন্ডাস্ট্রিটা, যে বিজনেস ফিল্ডটা আমাদের লাইনে চলে আর কি,
সেখান থেকে কোথাও গিয়ে আপনি যেন বিরত থাকতে পারেন। দিনের পর দিন আপনি হয়তো দুটো একটা পরীক্ষা, একদিনে তো কোনো পরীক্ষা পাশ করা যায় না। মাথায় রাখবেন আপনার শেখার উপর আপনি জোর দেবেন। তাতে কি হবে বলুন তো, যে এই ব্যাচটা আপনি আজকে কিনেছেন বা কিনে পড়াশোনা করছেন, সেখান থেকে বেরিয়ে এসে শেখার উপর যদি আপনি ফোকাসটা করেন, আপনাকে বারবার করে সেই ব্যাচটা পারচেজ করতে হবে না। বা যারা স্টুডেন্টস রয়েছে তাদের কাছে আমরা যেটাকে হয়তো খুব অল্প টাকা বলে মনে করি এই মুহূর্তে দাঁড়িয়ে, তাদের কাছে সেটা কিন্তু বৃহৎ অংশ, আমার কাছেও কোনো একটা সময় বৃহৎ অংশে গিয়ে মনে হতো। তো সেখানে দাঁড়িয়ে তাদের একটা সাহায্যার্থে এই ক্লাসটি নেওয়া। আশা করছি ক্লাসগুলো আপনাদের হেল্প করবে, সাহায্য করবে। ডে ওয়ান থেকে ক্লাসগুলো মনোযোগ সহকারে করবেন। বলে রাখি, ক্লাসটি আপনার একদিনই হবে। সেটি বাংলার ক্লাস, অবশ্যই ক্লাসিক বা মিসলেনিয়াস যে কোনো কিছুর জন্য আপনি ফলো করতে পারেন। ডাব্লিউবিসিএস কথাটা উল্লেখ করছি না তার একটাই কারণ, কারণ ডাব্লিউবিসিএস এর মান কিন্তু অনেকটা উন্নত হয়, ঠিক আছে? মিসলেনিয়াস এরও মান বহুত উন্নত হয়, কিন্তু তথাকথিতভাবে দুটো প্রায় একই ধারায় আমরা ফেলি বলে বিভিন্ন ধরনের আপনি জিনিস দেখতে পারবেন। কারণ আমার এটা মূল ফোকাসই থাকে প্রথম ডে ওয়ান থেকে, যে আমি যদি আপনাকে ক্লার্কশিপের জন্য দেখিয়ে থাকি সেই পেপার্স কিন্তু আপনার মিসলেনিয়াস এর সমান হবে। আমি যদি আপনাকে মিসলেনিয়াস এর সমান দেখিয়ে থাকি বা ক্লাসের জন্য দেখিয়ে থাকি, সেই ক্লাসেস গুলো আপনার ডাব্লিউবিসিএস এর সমান হবে। ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়। যাই হোক, তো আমরা চলে আসি। বলে দিই একটু, যারা নতুন রয়েছেন তাদের জন্য, এটি আপনি প্রত্যেকদিন আহ সোমবার বলছি, সোমবার দিন তো আপনাদের সিডিপি ক্লাস, বুধবার দিন আপনি ক্লাসটি পাবেন, দুপুর 2টোর সময় ক্লাসটি পাবেন এবং রেকর্ডেড ভার্সনই পাবেন। যেটি ক্লাসিক, মিসলেনিয়াস বা ডাব্লিউবিসিএস বা অন্য যে কোনো পরীক্ষা, যেমন ধরুন পুলিশের এসআই পরীক্ষা বা অন্যান্য যে ধরনের পরীক্ষাগুলোতে বাংলা ডেসক্রিপটিভ লেভেলে আসে, সে প্রত্যেকটা পরীক্ষার জন্য ক্লাসগুলো উপযোগী। অবশ্য সমস্ত কিছু তো সবসময় লেখা সম্ভব হয় না, একেবারে বোর্ডটা তাহলে ভরে যাবে। আমি অনেকক্ষণ ধরে কথা বলছি, জানবেন এটা একটা ইন্ট্রো ক্লাস, আমি প্রথমে বলে নিয়েছি। আমি আজকে আপনাদের সাথে একটু কথা বলবো এবং বুঝিয়ে বলার চেষ্টা করব। ক্লার্কশিপ সম্পর্কে প্রত্যেকেই জানেন। অনেকের মনে হবে এতগুলো কথা বলার প্রয়োজন নেই, যাদের মনে হবে প্রয়োজন নেই বা যাদের মনে হবে অনেকটা কথা হচ্ছে ইসের জায়গা থেকে বেরিয়ে গিয়ে, তারা স্কিপ করতে পারেন বিষয়টাকে। নেগেটিভ কমেন্ট করবেন না, আমি রিকোয়েস্ট করব। কারণ পৃথিবীটা অলরেডি নেগেটিভিটিতে ভর্তি। আমি একজন পজিটিভ মানুষ। যাই হোক, তো এই হচ্ছে বিষয়। এবারে যে বিষয়টা আলোচনা করব আজকে, সেটা হচ্ছে আপনি দু তিনটে বিষয় এখান থেকে শিখতে পারবেন। একটি সারাংশ, একটি বঙ্গানুবাদ এবং একটি রিপোর্ট রাইটিং। মনে হবে এগুলো কি শেখার বিষয়? হ্যাঁ, শেখার বিষয়। আমিও লিখবো, আপনিও লিখবেন। এই পার্থক্যটা কোথায় বলুন তো? এই লেখায়, এই কলমে। এই কলমের ধার আপনি এখান থেকে দিতে শিখবেন, ঠিক আছে? তরোয়ালে যেটা হয় না সেটা কলমে হয়, এই জন্য কলমের ধারের প্রয়োজন। আর ক্লাসেসগুলো মূলত ভাবে আপনি একদিন পাবেন, দুপুর 2টোর সময় পাবেন, বুধবার দিন পাবেন। বাংলার জন্য কেবলমাত্র পাবেন। এটি ক্লার্কশিপের জন্য ফলো করতে পারেন, মিসলেনিয়াস এর জন্য ফলো করতে পারেন, পুলিশ এসআই পরীক্ষার জন্য ফলো করতে পারেন, ডাব্লিউবিসিএস এর জন্য ফলো করতে পারেন। অবশ্যই সাহায্য লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে এবং ক্লাসগুলোকে শেয়ার করতে হবে। চলে আসি ক্লাসে। আমরা আজকে যে বিষয়টার উপর আলোচনা করব, প্রথমত একটি সিলেবাসের উপর আলোচনা করব, যেটি আপনাদের ক্লার্কশিপের সিলেবাস। মিসলেনিয়াসের সিলেবাস আলোচনা করব না, যখন মিসলেনিয়াসের পরীক্ষা হবে তখন মিসলেনিয়াসের জন্য আলোচনা করব। এখানে আপনি যে বিষয়পত্র পাবেন, এটা দেখুন 2023-এর একটি করা পিডিএফ, এটা আমারই একটি পিডিএফ ছিল, সেখান থেকে নেওয়া। সিলেবাসটাকে আমি আপনাদের সাথে তুলে ধরেছি। এই বিষয়গুলো আমরা পড়বো না, এগুলো এক্সামিনেশনে বিভিন্ন রুলস রেগুলেশন সিলেবাস সম্পর্কে এখান থেকে শুরু হচ্ছে, এবং সিলেবাসটার ডিটেলস কপি বাংলা এখান থেকে আমি আপনাকে করাবো। কি কি রয়েছে এই জায়গাটায়? ইংরেজি ভার্সনে রয়েছে, ইংরেজিটা পরের পাতায় রয়েছে, বাংলাটা আপনাকে এখানে দেখিয়ে দিচ্ছে, ঠিক আছে? মূলত ভাবে আমরা এখানে 20 মার্কসের করে প্রত্যেকটা বিষয়পত্রকে পেতে পারবো, এবং 15 মার্কসের করে মূলত ভাবে। এবারে যেটা বলে রাখার বিষয় সেখানটা হচ্ছে যে, অনেকের মনে হতে পারে ক্লার্কশিপ যেহেতু, আমাদের মানটা তথাকথিত ভাবে একটু নিচুতে রাখলে চলে, কিন্তু সেটা করবেন না, আমি ডে ওয়ান থেকে বলছি। এখানে আপনি যেটা করবেন সেটা হচ্ছে রিপোর্ট রাইটিং তো করবেন। রিপোর্ট রাইটিং সম্পর্কে অনেকের কাছে জানা থাকবে, অনেকের কাছে জানা নাও থাকতে পারে, যারা নতুন রয়েছেন। আপনি সামারি রাইটিং বা যেটাকে প্রেসে রাইটিং বলে সেটা শিখবেন। এবং আমাদের বঙ্গানুবাদ যেটাকে বলা হয়ে থাকে, এটা আপনি যে যে ল্যাঙ্গুয়েজে করছেন, মূলত ভাবে ইংরেজিতে দেওয়া হয়ে থাকে। আপনি যে ভাষায় পরীক্ষা দিতে চাইছেন বা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ আপনার যে ভাষায় হবে, সে ভাষা আপনাকে অনুবাদ করতে হবে। মানে আপনার যদি বাংলা ভাষা হয়ে থাকে, এই জন্য দেখুন কয়েকটা অপশনই দেওয়া রয়েছে, বাংলা রয়েছে, হিন্দি রয়েছে, উর্দু রয়েছে, নেপালি রয়েছে, সাঁওতালি রয়েছে। এই প্রত্যেকটি ভাষায় আপনাকে অনুবাদ করতে হবে। আপনি নিজে প্রত্যেকটি ভাষায় করবেন না, আপনি যে ভাষা চুজ করবেন সেই ভাষা আপনাকে পরীক্ষাটা দিতে হবে। আমরা সকলেই জানি, তবু আরো একবার বলে দেওয়া। যারা ক্লার্কশিপের সিলেবাসটাকে জানেন না বা নতুন দেখছেন বা
মেন্সের সিলেবাস সম্পর্কে এখনো ধাতস্থ নন, এইটুকুনি আপনাকে শিখতে হবে, করতে হবে বাংলার ক্ষেত্রে। ইংরেজিটা ইংরেজির জায়গা থেকে করবেন। আমি ইংরেজিটা করাই না, বাংলাতে আপাতত আমি করাই আপনাকে। এবং আপনাদের মান কিন্তু মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক পরীক্ষার কিন্তু সমান হবে, অর্থাৎ 10 ক্লাসের লেভেলকে ফলো করবেন। আর যারা মিসলেনিয়াস দেবেন তাদের দেখবেন 12 ক্লাসের লেভেলকে ফলো করবেন। এখানে যেটা মিসলেনিয়াসের থেকে ক্লার্কশিপের আলাদা ভার্সন, সেটা হচ্ছে মিসলেনিয়াসে আমরা কিছু গ্রামাটিক্যাল দিক পাই 30 মার্কসের মতো, কিন্তু সেটা এখানে পাই না। ঠিক আছে, এখানে যেটা পাবো আমরা রিপোর্ট রাইটিং পাবো। রিপোর্ট রাইটিং হচ্ছে গিয়ে সংবাদপত্রে আপনার একটি ছোট্ট রিপোর্টকে প্রকাশ করা, নিজের ভাষায় নিজের মতামত অনুসারে প্রকাশ করা। তার সাথে সাথে যেটা থাকবে সেটা হচ্ছে সামারি রাইটিং, যেখানে আপনাকে একটা গদ্য বা পদ্য দেওয়া হয়ে থাকবে। অনেক সময় পদ্যকেও দেখতে পাই, ক্লার্কশিপের ক্ষেত্রে পদ্য দেখা যায় না, ডাব্লিউবিসিএস এর ক্ষেত্রে পদ্যকে আসতে দেখা গেছে অনেকবার। কিন্তু রেডি থাকবেন, যে কোনো বিষয়কে আপনাকে সম্মুখীন হতে পারে। তো আপনার মূলত ভাবে যে তথ্যগুলো আপনার কাছে থাকবে, যেই ভার্সনটা বা যে গদ্যাংশটা আপনার কাছে থাকবে, সেটিকে আপনি আত্মস্থ করবেন এবং তার ইন্টারনাল বা সার মর্ম বা সার কথা বা মূল কথা আপনি কিন্তু নিজের ভাষায় সেখানে তুলে ধরার চেষ্টা করবেন। এটি একটি শেখার বিষয়, একদিনে দুদিনে হয় না। ঠিক আছে, তারপরে যেটা থাকবে সেটা হচ্ছে গিয়ে আমাদের অনুবাদ। অবশ্যই বা ইংরেজিতে কোনো একটা প্যাসেজ আপনাকে তুলে দেওয়া হয়ে থাকবে, সেখান থেকে আপনি যথারীতিভাবে সেটাকে অনুবাদ করবেন, বঙ্গানুবাদ করবেন। এবং সেটা কিন্তু ভাবানুবাদ হবে, কখনোই আক্ষরিক অনুবাদ হবে না। কথা দুটো কনফ্লিক্টেড বলে মনে হলো, আমরা প্রত্যেকটা বিষয়কে ব্যাখ্যা করব। প্রথমে চলে যাই রিপোর্ট রাইটিং এর ক্ষেত্রে। রিপোর্ট রাইটিং মূলত ভাবে সংবাদপত্রে প্রতিবেদনকে বোঝানো হয়ে থাকে। ঠিক আছে, সংবাদ প্রতিবেদন কথাটা বললাম। ঠিক আছে, এই সংবাদ প্রতিবেদন বলতে কোনো গল্প বা কবিতা এরকম নয়, মানে গদ্ধারা কোনো গল্প লিখে গেলাম নয়। এর মধ্যে কিছু অথেন্টিসিটির প্রয়োজন, এর মধ্যে কিছু স্বাভাবিকতার প্রয়োজন, এর মধ্যে কিছু সততার প্রয়োজন রয়েছে। এবং আপনি এমন কোনো ভিত্তিভূমিতে তৈরি করতে পারেন না যার কোনো সারমর্ম মাটির সাথে লেগে নেই, অর্থাৎ যার মধ্যে কোনো সত্যতা নেই। যে আপনি হঠাৎ করে বললেন আকাশ থেকে ইউএফও আমি দেখতে পেয়েছি, যার কোনো ভিত্তিভূমি নেই, তার আপনার প্রমাণ সাপেক্ষ কোনো একটা বিষয় নিয়ে আপনি সংবাদ প্রতিবেদন রচনা করতে পারেন। ঠিক আছে, মূলত ভাবে আমরা যে পেপার গুলোতে ছোট ছোট করে রাইটিং গুলো দেখে থাকি, যেগুলো প্যাসেজ বা প্রতিবেদন আকারে প্রকাশ হয়ে থাকে, এই প্রতিবেদন গুলো আপনাকে লিখতে হবে। ঠিক আছে, এখানে দু ধরনের প্রতিবেদন আমরা দেখতে পারি। একটি হচ্ছে আমাদের নর্মাল সংবাদ প্রতিবেদন, যেটা সাধারণত কোনো ঘটনা ভিত্তিক হতে পারে, যেটা একদিনের বিষয়পত্র হতে পারে। আরেকটা হচ্ছে সম্পাদকীয় প্রতিবেদন। এখানে যে বিষয়টা উল্লেখ করার সেটা হচ্ছে যে এই দুটো সংবাদ প্রতিবেদনের মধ্যে কখনোই উল্লেখ করা থাকে না যে কোন ধরনের প্রতিবেদন আপনাকে লিখতে হবে। মূলত ভাবে ইংরেজি ধরনের যে ইনস্ট্রাকশন থাকে সেখানে কিন্তু লেখা থাকে জাস্ট রাইট আ রিপোর্ট রাইটিং। তো এই রিপোর্ট রাইটিং কোন ধরনের রিপোর্ট রাইটিং, সেটা আপনাকে সেই নির্দিষ্ট টপিক দেখে বুঝতে হবে। অনেকটা আলোচনা হচ্ছে, অনেকের মনে হতে পারে যে আম, আমরা সিলেবাসের সমস্ত জানি। যারা জানেন না তাদের জন্য এইটুকুনি পোর্শন। আমি একটু আজকে ইন্ট্রো ক্লাস নেব, তার জন্য প্রত্যেকটা বিষয় বুঝিয়ে বলবো। ডে ওয়ানে ডে ওয়ান ক্লাস। ঠিক আছে, তার জন্য বিষয়টা প্রয়োজনীয় বলে আমার মনে হয়েছে, তাই আমি বিষয়টাকে পুরোটা ব্যাখ্যা করছি। ঠিক আছে, যাদের প্রয়োজন মনে হবে না তারা স্কিপ করতে পারেন কাইন্ডলি। ঠিক আছে, একটু বলে দিয়ে যাই তাহলে। সংবাদ প্রতিবেদনের আমরা দুটো অংশকে পাবো। একটা হচ্ছে সাধারণ সংবাদ প্রতিবেদন, আমি সাধারণ কথাটা লিখলাম না। আরেকটা হচ্ছে সম্পাদকীয়। ঠিক আছে, সম্পাদকীয় একটি প্রতিবেদন, যেখানে দাঁড়িয়ে সংবাদ প্রতিবেদন একটি ঘটনাভিত্তিক প্রতিবেদন হতে পারে একদিনে। আর সম্পাদকীয় প্রতিবেদন হচ্ছে এমন একটা দিক যেখানে দাঁড়িয়ে বহু বছর ধরে চলে আসা কোনো ঘটনা, কোনো খারাপ বা ভালোর অংশ বা চর্চিত কোনো বিষয়, যেটা বহু যুগ যুগ ধরে মানুষের উপর, সমাজের উপর প্রভাব ফেলছে, এরকম ধরনের কোনো বিষয়কে আমরা আলোচনা করতে পারি। ঠিক আছে, এগুলো আমরা যখন সংবাদ প্রতিবেদন আলোচনা করব বা সংবাদ প্রতিবেদনের অংশটাকে পড়বো তখন বুঝতে পারবো। তবে বলার যে বিষয়টা সেটা হচ্ছে আপনাকে দু ধরনের বিষয়পত্রের সঙ্গে পরিচিতি রাখতে হবে। কারণ আপনাকে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে ঘটনা ভিত্তিক কোনো একটা বিষয় থেকে ক্লার্কশিপের ক্ষেত্রে দেখা যায়, কারণ সাধারণ খুব লেখালেখির জায়গা এখানে একটা প্রকাশ পায়, কিন্তু আপনি সেই জিনিসটাকে ফলো করবেন না। আপনি একটু হায়ার লেভেল দিক থেকে ফলো করবেন, বিষয়টাকে শিখবেন, আত্মস্থ করবেন এবং কাজ করার চেষ্টা করবেন। চলে আসি প্রেসি রাইটিং এ। এখানে মূলত ভাবে বলা হয়ে থাকে যে সারাংশ লিখুন। ঠিক আছে, সারাংশ এখানে লেখা হয়নি, আমি একটু সারাংশ কথাটা লিখে দিই। সারাংশ লিখুন, কিন্তু মূলত ভাবে বিষয়টা সারাংশ নয়। সারাংশ কথার অর্থ হচ্ছে কি, কোনো একটা গল্প যদি আপনাকে 10 লাইনে দেওয়া হয়ে থাকে, আপনি সেটাকে 3 থেকে 4 লাইনে প্রকাশ করলেন। এখানে 1/3 কথাটা একটা প্রকাশিত হয়ে থাকে, সেটা আমরা পরবর্তী সময় আলোচনা করব। তবে আপনি যেটা করবেন সেটা চেষ্টা করবেন সব সময় একটি গল্পের মূল অর্থকে সারাংশের মাধ্যমে প্রকাশ করা। অর্থাৎ আপনি যেই 10টি লাইনকে পেলেন সেটিকে বুঝলেন, আত্মস্থ করলেন এবং নির্দিষ্ট কিছু নিয়ম কানুনকে ফলো করে তার
জিস্টুকু আপনি আপনার খাতায় লিখবেন এবং সেটা যেন 1/3 হয়, এটাকে লক্ষ্য রাখবেন। অবশ্যই এক্সাক্ট 1/3 কখনো হয় না, মানে 3/1 আপনি করতে পারবেন এরকম কখনোই হবে না। এক্সাক্ট 1/3 করা যায় না, সম্ভব হলে করা সম্ভব, কিন্তু সেটা পরীক্ষার হলে সম্ভব হয় না সবসময়। কখনো দুটো ওয়ার্ড বেশি হতে পারে, কখনো দুটো ওয়ার্ড কম হতে পারে। মাথায় রাখবেন, গুণগত দিক ইজ ইম্পর্টেন্ট যখন আপনি সারাংশ করছেন বা অন্যান্য বিষয় করছেন। আপনার লেখার আয়তন ম্যান্ডেটরি নয়, আপনার লেখার গুণগত মান ম্যান্ডেটরি। আপনি কি ভাষার ব্যবহার করছেন, কিরকম ভাষার ব্যবহার করছেন, কতটা সঠিকভাবে একটা বিষয়কে প্রেজেন্টেশন করতে পারছেন বা লেখকের সামনে তুলে ধরতে পারছেন, আপনার ভাষার ব্যবহার কিরকম, আপনি কি কোনো গুরুচণ্ডালী দোষের মধ্যে পড়ে রয়েছেন, আপনার কি বানান ভুল হচ্ছে, এই প্রত্যেকটা বিষয় এবং তথাকথিতভাবে মূল ভাব কি উঠে আসছে, এটাই হচ্ছে আমাদের লেখার মূল উদ্দেশ্য। ঠিক আছে? আচ্ছা, আমাদের বাইরে বৃষ্টি হচ্ছে, প্রচন্ড বৃষ্টি হচ্ছে। যদি কারেন্ট চলে যায় ক্লাসটা কিন্তু সেখানেই অফ করবো, একটু বলে রাখি। আরেকটা বিষয় যেটা রয়েছে সেটা হচ্ছে বঙ্গানুবাদ, যেটাকে আমরা ভাবানুবাদও বলে থাকি অনেক সময়। ঠিক আছে? তো সেই বিষয়টা কিন্তু আমরা শিখবো যখন আমরা বঙ্গানুবাদ করব। আজকে ছোট্ট একটু সারাংশ করব। সারাংশে যে নিয়ম কানুন গুলো রয়েছে সেগুলো আমরা পরবর্তী সময়ে একটা বৃহৎ আলোচনা করব ঠিকই, তবে সারাংশের ক্ষেত্রে আমরা আজকে একটা সলভ করব। নইলে বিষয়টা না কোথাও গিয়ে অসম্পৃক্ত থেকে যাবে, মনে হবে যেন ক্লাসটায় কিছুই করানো হয়নি, নিয়ম কানুন গুলো তো আমরা জানি। যখন আমরা পড়বো, বিষয়টাকে আত্মস্থ করব, তখন আমরা ছোট ছোট করে নিয়ম কানুন গুলো পাশাপাশি বলতে বলতে যাব, যে আমরা সারাংশের ক্ষেত্রে কি কি বিষয়কে লক্ষ্য রাখবো, বানান কিরকম ভাবে লিখবো, কোন কোন বিষয়গুলোকে বাদ দিতে হবে, কি কি বিষয়গুলোকে ইনক্লুড করা প্রয়োজন, কোন দিকে লক্ষ্য রাখা প্রয়োজন, এই প্রত্যেকটা বিষয় বলবো। আচ্ছা, এখানে বলে রাখি, এই যে ছোট্ট একটা জায়গায় আমি বি গ্রুপ বলে দাগিয়েছিলাম, যেখানে বাংলার পোর্শনটুকু রয়েছে, এটা আপনাকে ব্রিফলি দেখানো হয়েছে, আপনি যাতে প্রপারলি দেখতে পারেন যে ইংরেজির ক্ষেত্রে কি আছে, বাংলার ক্ষেত্রে ড্রাফট আ রিপোর্ট ফ্রম পয়েন্টস অর মেটেরিয়ালস, যেগুলো আপনাকে সাপ্লাই দেওয়া হবে সেখান থেকে আপনি দেখতে পারেন। আরেকটা বিষয় রয়েছে যেটা কিন্তু পোজের উপর হতে পারে বা অন্যান্য কিছু হতে হতে পারে, সেখানে সামারি আপনি করতে পারেন এবং একটি ট্রান্সলেশন থাকবে যেটি ইংরেজি থেকে বাংলায় আপনাকে করতে হবে। বাকিগুলো আমরা নিচ্ছি না, কারণ আমরা বাংলায় আমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বলে ধরে নিচ্ছি। ঠিক আছে? এইটুকুনি আপনাকে করতে হবে যখন আপনি ক্লার্কশিপে মেন্স পরীক্ষা দিচ্ছেন, এই 3টি বিষয় সলভ করতে হবে আপনাকে। এইবারে আমরা একটি সারাংশ করব, তবে সারাংশের আগে আমি আপনাদের কিছু কথা বলবো। সুন্দর লাগছে না পেজটা? আমি আজকে নিয়েছি, আমি যদি ভুল না করি এটা হচ্ছে নাকচম্পা ফুল। তোমরা বলো তো এটা কি ফুল? আমি একটা ওয়ার্ড ফাইল তৈরি করছিলাম, এখানে এটা এসেছে, কোনো বিদেশি ফুলে হতে পারে, বাট আমাদের এখানে নাকচম্পা ফুল নামে একটা গাছ আছে, তো এরকমই ফুল ফোটে দেখতে। আমরা একটু সারাংশে যাই। সারাংশ মূলত ভাবে কি জিনিস হয় একটু শুনবেন। সরি, কোনো একটা গদ্য বা পদ্য যখন আপনাকে দেওয়া হয়, সেখান থেকে কিছু বিষয় আপনাকে লক্ষ্য রাখতে হবে। ঠিক আছে? আমি একটু নিয়মগুলো আপনাদের, আমি একটু সাদা কালো, সুবিধা হবে, ছোট্ট করে আমি একটু নিয়মগুলো বলি। আমার কম্পিউটারে একটু সমস্যা হয়, মাঝে মাঝে হাত লেগে গেলে চলতে চায় না। ঠিক আছে? একটু বলি, যে প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে কি, এক তৃতীয়াংশ করবেন, প্যাসেজটার এক তৃতীয়াংশ করবেন। মূল ভাব বুঝতে হবে, কি বলতে চাইছে। আহ এখানে আমি দু চারটে কথা বলবো, যে আপনাকে গদ্যই দিক বা পদ্যই দিক, এখানে আপনাকে মূল ভাব বুঝতে হবে। আপনি এখানে দু তিন ধরনের ন্যারেটিভ বিষয়পত্র পাবেন, অর্থাৎ গদ্য পদ্য পাবেন। কিছু আছে সরাসরি আপনার কাছে তথ্য পরিবেশিত করবে, যেখানে দাঁড়িয়ে আপনি সরাসরি বুঝতে পারছেন যে কি বলা হচ্ছে, এখান থেকে কিছু ওয়ার্ড আপনাকে তুলে নিতে হবে বা কিছু মূল বক্তব্য আপনাকে তুলে সেই গদ্যকে প্রেজেন্ট করতে হবে বা সারাংশটাকে তৈরি করতে হবে। কিছু এরকম থাকবে যেগুলো কথার আড়ালে সাংকেতিকতার ভঙ্গিতে বা রূপক আকারে আপনার কাছে পরিবেশন করা হবে, যে কোনো একটা চাষের গল্প দিয়ে আপনাকে সমাজের অর্থনৈতিক ব্যবস্থা বা সমাজ ব্যবস্থাকে আপনার সামনে তুলে ধরা হয়েছে। অবশ্যই ওই চাষের গল্পটা কিন্তু এখানে মূল বিষয় নয়, মূল বিষয় সমাজের ওই অর্থনৈতিক বা সামাজিক অবস্থা। এই যে অর্থনৈতিক এবং সামাজিক অবস্থা, এটা কিন্তু আপনাকে গল্পের সাপেক্ষে নিজের ভাষায় কিন্তু ব্যাখ্যা করতে হবে। এবং কিছু কিছু এরকম থাকবে যেগুলো আপনাকে বক্তব্য আকারে আপনার সামনে প্রেজেন্ট করা হবে। মানে এরকম কিছু তথ্য, যে সুভাষচন্দ্র এখানে দাঁড়িয়ে কিছুদিন এখানে ছিলেন এবং তার মৃত্যু সম্পর্কে বিভিন্ন তথ্য আমরা পেয়েছি, কিন্তু কোনটা সঠিক আমাদের কাছে এই মুহূর্তে প্রকাশন, মানে কোনো একটা বক্তব্য আকারে আপনার সামনে কোনো একটা প্যাসেজকে কথা আকারে, আমি যেরকম আপনার সাথে কথা বলছি এরকম কথা আকারে তুলে দিতে পারে, আপনার মনে বুঝতেই পারবেন না যে এখান থেকে তোলাটা কি প্রয়োজন। সেটা আমরা সারাংশ যখন করব, করতে করতে কিন্তু শিখবো।
এরকম ধরনের সারাংশ পাবেন। আপনি মূলত ৩ ধরনের পাবেন। সরাসরি একটা বক্তব্য আপনার সামনে থাকবে, দ্বিতীয়ত রূপকার্থে বা উপমার্থে থাকবে, যেগুলোকে আপনাকে বাদ দিয়ে চলতে হবে। তৃতীয় যেটা থাকবে সেটা হচ্ছে গিয়ে কোনো একটা বক্তব্য আকারে প্রকাশ করা থাকবে, সেটা থেকে আপনাকে জিস্ট কিন্তু তুলে নিতে হবে, যেখানে আপনার অসুবিধা হবে যে শুরু কোথা থেকে করব, শেষ কোথা থেকে করব। তৃতীয় যে বিষয়টা আপনি মাথায় রাখবেন সেটা হচ্ছে গিয়ে বানান ভুল করবেন না, ঠিক আছে? করবেন না। অনেকের মনে হবে আগে পরে করাচ্ছেন কেন, মানে বানান ভুল তো অনেকটা পরের বিষয়, আগে বলুন শিরোনাম কথা। এই বিষয়গুলো থাকবে, এগুলো অ্যাকচুয়ালি আপনি বসিয়ে নেবেন নিজের মতো করে। আপনি একটা শিরোনাম দেবেন প্রথমে, ঠিক আছে? মানে আপনার যে বক্তব্যটা আপনি রাখতে চাইছেন তার একটা নির্দিষ্ট নাম থাকা প্রয়োজন সেই শিরোনাম। মাথায় রাখবেন এই শিরোনাম যেন ২ থেকে ৩টি অক্ষরে হয়। ২ থেকে ৩টি অক্ষরে আপনি শিরোনাম শেষ করবেন, এবং শিরোনামের নিচে কিন্তু কোনো ধরনের লাইন টানবেন না। আমরা একটা সরল রেখা দিয়ে সেটাকে হাইলাইট করার চেষ্টা করি না, এটা করার কোনো দরকার নেই, ঠিক আছে? এবং দ্বিতীয় যে বিষয়টি মানবেন কি, 1/3 করবেন। তারপরে মূল ভাবটি বুঝে সেটাকে লেখা শুরু করবেন। বানান ভুল করবেন না। ৫ যেটা সেটা হচ্ছে গিয়ে সাধু চলিতের মিশ্রণ করবেন না। সাধু সাধু ও চলিতের মিশ্রণ করবেন না, ঠিক আছে? আশা করছি বোঝা যাবে। মিশ্রণ করবেন না, যেটাকে আমরা গুরুচণ্ডালী দোষ বলে থাকি। এরকম প্রচুর ওয়ার্ডস থাকে যেগুলো আমরা সাধারণত বর্তমান জগতেও ব্যবহার করি, কিন্তু সেটা আপনি খাতার পাতায় ব্যবহার করতে পারবেন না, কারণ সেগুলো তথাকথিত ভাবে সাধু ওয়ার্ড, যেগুলো তথাকথিত ভাবে আমরা আমাদের দ্বারা সহিত এই শব্দগুলো ব্যবহার করি। মাথায় রাখবেন, সাধুর ক্ষেত্রে ক্রিয়ার সর্বনাম এই ধরনের কিন্তু বিষয়বস্তুগুলোর ক্ষেত্রে কিন্তু পরিবর্তিত রূপ দেখা যায়। সেই রূপ সেই রূপ কথাটা কিন্তু একটা সাধু ওয়ার্ড, যেটা আপনি আপনার প্যাসেজে দেখতে পারেন এবং মনে হবে যে আমি তো সেগুলো বর্তমান লাইফেও ব্যবহার করি, কিন্তু সেটা কিন্তু সাধু একটি চালিত বার্তা। আপনাকে বুঝতে হবে সেটা কিন্তু আপনি যখন চলিত বাংলা লিখছেন সেটা কিন্তু ব্যবহার করতে পারবেন না, সেটা কিন্তু একটু দোষের মধ্যে পড়বে। ৬ যেটা সেটা হচ্ছে কি বাক্যের পরিবেশন। বাক্য পরিবেশন, সঠিকভাবে বাক্যের পরিবেশন করতে শিখুন। কিরকম বিষয়টা, ভাবে প্রকাশ যেন সঠিক হয়। দেখবেন আমরা লিখতে লিখতে খেই হারিয়ে যাই, এই কথাটি অনেক সময় ব্যবহার করি। এই খেই হারিয়ে গেলে কিন্তু চলবে না। মানে আমি বলতে চাইছি এটা, যে আমরা একদিক থেকে শুরু করলাম, শেষের দিকে কি লিখছি আমি সেটা বুঝতে পারছি না, একটা লাইনের মাধ্যমে হয়তো আমার সারাংশটা শেষ হয়ে গেল, লাইনটা হয়তো এতটা বড় হলো। বা স্ট্রাকচারাল দিক থেকে কি ভঙ্গি, আমি লিখলাম ঠিকই ৩টে লাইনে হয়তো একটা সারাংশকে সম্পন্ন করার চেষ্টা করলাম, কিন্তু মূল ভাব কি সেটা বোঝা যাচ্ছে না। বা স্ট্রাকচারাল দিক থেকে লাইনটাকে আমি ঠিকভাবে সাজাতে পারিনি, তাড়াহুড়োতে ভুল করেছি। এই ভুলগুলো করবেন না, সেখানে আপনার নাম্বার কাটা যায় কেন, ঠিক আছে? 7th যে বিষয়টি আপনি মাথায় রাখবেন সেটা হচ্ছে গিয়ে কোনো ধরনের রূপক যেটাকে বলে থাকে, বা সংকেত যেটাকে বলে থাকে, বা বক্তব্য যেটাকে বলে থাকে, যেটাকে কোডান কোড কথাটাই আমি বলি, সেটিকে বাদ দেবেন, ঠিক আছে? মূল ভাবটি অবশ্যই নেবেন, কিন্তু বাদ দেবেন। কোনো ধরনের উক্তি, যেটাকে উক্তি বলে থাকি, কোনো ধরনের বক্তব্য যেটা কোডে দেওয়া রয়েছে, কোনো ধরনের সাংকেতিকতা, কোনো রূপকার্থে কোনো ব্যাখ্যাকে বিষয় করার চেষ্টা করছে যে নূপুরের মতো সুন্দর তার কলধ্বনি, আমি যদি কথাটি বলে থাকি, অবশ্যই সেই ওয়ার্ডটি সেন্টেন্সটি ব্যবহার করবেন না। আরো একটা বিষয় যেটা রয়েছে, সরাসরি ভাবে কিন্তু বক্তব্যকে সরাসরি বক্তব্য বা লাইন, যেটাকে বাক্যাংশ আপনি বলতে পারেন, তুলে দেবেন না। আরেকটা বিষয় মাথায় রাখবেন, আমি, আমরা, আমরা, তুমি, তোমরা ব্যবহারে বিরত, হুম, বিরত থাকবেন। এখানে মনে হয় আমার ছবিটুকু রয়েছে, এটা আপনি দেখতে পারবেন না। মূলত ভাবে আপনাকে এগুলো বিরত থাকতে হবে, প্রথম পুরুষে মূলত ভাবে আমরা কাজ করব, ঠিক আছে? আহ এইটুকুনি মূলত বলার। এই বিষয়গুলো আপনি যদি মাথায় রাখতে পারেন, একটা শিরোনাম মূলত ভাবে দেবেন, এবং তারপরে মূল বক্তব্যগুলোকে আপনি নিজের ভাষায় প্রকাশ করার চেষ্টা করবেন, বানান ভুল যেন না হয়, তাতে যেন একটা নির্দিষ্ট সম্পৃক্ত ভাব থাকে। আমি যদি আপনাকে কোনো একটা ক্লাস নিয়ে থাকি, দিন শেষে কিছু একটা টপিক তো আপনি বুঝতে পারলেন, আপনি সারাংশ হোক না কেন বা আজকে ক্লার্কশিপের সিলেবাস হোক না কেন, তার সম্পর্কে স্পষ্ট ধারণা যেমন আপনার থাকা প্রয়োজন, ঠিক তেমনই ভাবে আপনি যখন একটা সারাংশ রচনা করছেন, বা একটা গদ্যকে রচনা করছেন, বা একটা রিপোর্টকে রচনা করছেন, বঙ্গানুবাদকে রচনা করছেন, তার মধ্যে যেন নির্দিষ্ট একটি ভাব উঠে আসে, যেটি প্রকাশ
স্পষ্ট এবং সম্পূর্ণ হয়ে থাকে, তা যেন অর্ধেক না হয়। ভাব প্রকাশে এই জায়গাগুলো কিন্তু আপনি লক্ষ্য রাখবেন। বাক্যের গঠনগত দিক থেকে ভুল করবেন না, এবং তথাকথিত ভাবে যেটাকে বলা হয়ে থাকে ওয়ান থার্ড, সেই বিষয়টাকে মেনটেন করার চেষ্টা করবেন। শব্দ সংখ্যা নিজের মতো করে গণনা করবেন। আরো যে বিষয়গুলো ছোট ছোট বিষয় থাকে, সেগুলো আমরা যখন ক্লাস পড়বো, যখন আমরা এই প্যাসেজগুলোকে সলভ করব বিভিন্ন নতুন নতুন, আজকে যে প্যাসেজটা আছে পুরোনো একটা প্যাসেজ, আমি বহু জায়গায় করিয়েছি, এবং তথাকথিত ভাবে আমাদের পিএসসি 2007-এর একটি মেন্সের একটি কোয়েশ্চেনকে আমরা একটু সলভ করবো, ঠিক আছে? এবং সেখানে কিছু বিষয়কে আমরা মাথায় রেখে দেখব যে কিভাবে আমরা কাজ করছি। এবারে অনেকের মনে হতে পারে যে খাতাগুলো কিভাবে দেখাবো, এটা ওটা অনেক কিছু, এগুলো অনেকটা পরের কথা, ঠিক আছে? আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে তো খাতা দেখা আমাদের পক্ষে সম্ভব নয়। যখন আমি আপনাদের শেখাচ্ছি, অন্তত 3 থেকে 4 মাস পরে এই ক্লাসেসগুলো একটা একটা করে আমি দিয়ে মূলত ভাবে আপনাদের কিছু সারাংশ, কিছু বঙ্গানুবাদ এবং কিছু রিপোর্ট রাইটিং যখন কমপ্লিট হবে, আফটার দ্যাট যদি প্রয়োজন মনে হয় আমার, যদি আমার পক্ষে সম্ভব হয়, অবশ্যই কন্ডিশনস রয়েছে অনেক, কারণ সবসময় তো সম্ভব হয় না, আমারও কিছু নিজস্ব কাজ থাকে, যতটা সম্ভব আমি আপনাদের জন্য করি। অবশ্যই যখন আমরা এই পর্বটাকে শেষ করবো, থিওরিক্যাল একটা পর্বকে শেষ করব, সেই জায়গা থেকে আমি একটা জায়গাকে তৈরি করবো যেখানে দাঁড়িয়ে আপনারা নিজেদেরকে ইভ্যালুয়েট করতে পারেন, ঠিক আছে? সো চলে যাই, আমরা আজকে একটা সারাংশ সলভ করে আজকে ক্লাসটা আমরা কিন্তু শেষ করবো। একটু সারাংশটা দেখবেন। আচ্ছা, এখানে একটা কোড দেখুন দেওয়া রয়েছে, কোড বলতে বারকোড দেওয়া রয়েছে। এটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনি যুক্ত হতে পারেন, এটাকে জাস্ট স্ক্যান করবেন, আপনি কিন্তু টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবে ফ্রি অফ কস্ট। গ্রুপটি আপনাদের জন্য তৈরি করা হয়েছে। অবশ্যই যদি আপনার মনে হয় যে আপনার নির্দিষ্ট কিছু প্রশ্ন করা বা জানার প্রয়োজন, ক্লাসের বিষয়ে কিছু জানার প্রয়োজন, বা কোনো নির্দিষ্ট কোয়েশ্চেন করার প্রয়োজন, সেখানে আরো বেশ কিছু মানুষজন রয়েছে, আপনারা সেখানে ফ্রি অফ কস্ট সেখানে যুক্ত হতে পারেন। নিজের ক্লাসেস গুলো যাতে আপনি সঠিকভাবে পান, সেটাও একটা বিষয়, সেগুলো কিন্তু আপনি যুক্ত হয়ে জানতে পারেন। আজকে 2007-এর পিএসসি মেন্সের একটা পেপারকে করাবো, এবং তার সলভকে দেখানোর চেষ্টা করবো। অবশ্যই এটি একটি সারাংশ, সেখানে কিছু কিছু বিষয় আমরা লক্ষ্য করবো। প্রথমে যেটা লক্ষ্য করতে পারবো সেটা দেখুন, যে আমাদের যে বিষয়টি আমরা দিয়েছি সেটা কিন্তু একটি সাধু ভাষা আমাদেরকে দেওয়া হয়েছে। তার মানে কি, প্রথমে যেটা আমাদের লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে গিয়ে আমরা কিন্তু বিষয়টাকে চলিত ভাষায় স্থাপন করবো, ঠিক আছে? কিসে করবো? চলিতে করব, অর্থাৎ যে ভাষা আপনি কথা বলছেন, যে ভাষা আপনি আহ বর্তমান লাইফে চলছেন এবং ব্যবহার করছেন, সে ভাষাটা ব্যবহার করব। এক্ষেত্রে আরো একটা বিষয় মাথায় রাখবেন, যে কোনো কোনো সময় দেখবেন আমাদের কাছে এরকম কিছু ইংরেজি ওয়ার্ডস থাকে, সেগুলোর বাংলা মিনিং করলে সেটা ভীষণ ভয়ঙ্কর শোনায়। এক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে, যেটা আমাদের মুখচালিত, যেটা আমাদের মৌখিক, এই ধরনের শব্দ কিছু ব্যবহার করবেন। এই বিষয়গুলো আমরা ধীরে ধীরে আলোচনা করবো পরবর্তীতে, ঠিক আছে? কি বলছে দেখুন, বাল্যকাল হইতেই আমাদের শিক্ষার সহিত, সহিত কথার অর্থে সংক্ষেপ, আনন্দ নাই। বাল্যকাল থেকে আমাদের যে শিক্ষা রয়েছে, শিক্ষা ব্যবস্থা রয়েছে বা শিক্ষণীয় বিষয় রয়েছে, তার সাথে আনন্দ নেই। কেন নেই দেখুন, কেবল এটা একটা রবীন্দ্রনাথের থেকে নেওয়া হয়েছে, রবীন্দ্রনাথের জীবন স্মৃতি থেকে নেওয়া একটি পাঠ রয়েছে। কি বলছে দেখুন, কেবল যাহা নিতান্ত আবশ্যক তাহাই কণ্ঠস্থ করিতেছি। নিতান্তই যেটা আবশ্যক, একেবারে যেটা প্রয়োজন, ভেঙে ভেঙে পড়বেন। এখানে একটা বিষয় শিখবেন, যারা নতুন শিখছেন বা দেখছেন তাদেরকে আমি বলে রাখি, প্রত্যেকটা লাইনের অর্থ করতে শিখবেন। যদি কোনো, এই ধরুন শহীদ কথাটি আপনি ফ্লুয়েন্টলি যদি পরে প্যাসেজে ব্যবহার করবেন, তাহলে কিন্তু সেটা ভুল হবে। শহীদ কথার অর্থ হচ্ছে কি সংকেত, ঠিক আছে? আপনাকে এটা মাথায় রাখতে হবে। যদি এরকম মনে হয় কোনো শব্দ হইতে, কথাটি হইতেই কথাটি ব্যবহার করতে পারবে না, সেটা সাধারণ বাংলায় কিন্তু হয় হয়, ঠিক আছে? এই ছোট ছোট বিষয়গুলো কিন্তু আমাদের প্রচুর ভুল হয়। এই যে আমাদের কথাটা, আমি একটু আগেই আপনাদের প্যাসেজে লিখেছি যে আমরা কিন্তু আমি, আমরা, তুমি, তোমরা এই কথাগুলো কিন্তু ব্যবহার করবো না, ঠিক আছে? লেখক বা যিনি লিখছেন বা অন্যান্য কিছু আমরা ব্যবহার করি। এছাড়া যেটা মাথায় রাখবেন সেটা হচ্ছে রূপকার্থে বা কোনো ধরনের কোনো আলংকারিক জাতীয় বিষয় বা কোনো বক্তব্য আমরা কিন্তু বাদ দিয়ে যাবো, ঠিক আছে? এই বিষয়গুলো কিন্তু আপনি যখন করতে করতে যাবেন, ছোট ছোট করে সার্কেল করে পেপারেই কিন্তু আপনি সেটাই লিখে লিখে করতে করতে যাবেন। এটা যদি প্র্যাকটিসের মধ্যে রাখতে পারেন, দেখবেন পরীক্ষার খাতায় লেখাটা কিন্তু অনেক বেশি সহজ হয়ে গেছে। দেখুন কি বলছে, বাল্যকাল হইতেই, অর্থাৎ বাল্যকাল থেকেই আমাদের কি হচ্ছে, শিক্ষার সহিত, শিক্ষার সঙ্গে আমাদের আনন্দ নেই, শিক্ষার সঙ্গে আমাদের দান। শিক্ষা দু ধরনের হয়ে থাকে, একটা যেটা আপনি আত্মস্থ করতে পারছেন, আর একটা যেটা যেটা আপনি রোট মেমোরাইজেশন করছেন, কেবলমাত্র পরীক্ষার জন্য করছেন, কেবলমাত্র নাম্বার পাওয়ার জন্য করছেন, বা জীবনে কোনো একটা পর্বকে উতরানোর জন্য করছেন। কিন্তু শিক্ষা মূলত সেটা নয়। শিক্ষা এমন একটা জিনিস যা আপনার জীবন পর্বকে পরিবর্তিত করে দেয়, যা আপনার জীবনকে হয়তো 360 ডিগ্রি কে ঘুরিয়ে দিতে সক্ষম। শিক্ষা এমন একটা জিনিস যা আপনার দেখার দৃষ্টিভঙ্গিকে চেঞ্জ করে দেয়। আপনি নিজে আত্মস্থ করতে পারবেন, অন্য 10 জনকে প্রোভাইড করতে পারবেন এবং নিজে হাতে কলমে করে দেখতে পারবেন
যদি এমন কোনো জিনিস আপনি শিখে থাকেন সেটাই কিন্তু শিক্ষা। যদি শিক্ষার মধ্যে আনন্দ না থাকে, শেখার আনন্দ না থাকে, বোঝার আনন্দ না থাকে, বুঝতে হবে আপনি যে ১ ঘন্টা কোনো একটা ক্লাস করে থাকেন সেটা কিন্তু আপনার বিফলে গেছে। এটা হচ্ছে প্রকৃত শিক্ষা। শিক্ষার সহিত যদি আনন্দ না থাকে তাহলে সেটা কিন্তু শিক্ষার মধ্যে পড়া যায় না। ঠিক আছে? সেই পরিভাষাটাই আমরা আজকে দেখব। আচ্ছা, আমার আজকে একটু গলায় সমস্যা আছে। আমি বেশ কিছুক্ষণ এর আগেও একটা ক্লাস নিয়েছি। তার জন্য হয়তো খুব বেশি আলোচনা করব না। ঠিক আছে? একটু বলি। কি বলছে দেখুন পরের লাইনে, কেবল যাহা অর্থাৎ কেবল যেটা, কেবল কথার অর্থ কিন্তু কেবল আপনি বসাবেন না। আমরা অনেক সময় বাংলায় যখন বলি কেবল মাত্র এই কাজটা করলাম, এই ধরনের কথা যখন আমরা প্যাসেজ লিখবো, যখন আমরা এই প্যাসেজে পাচ্ছি, এটা একটা মাথায় রাখবেন। যখন এই প্যাসেজে এই কথাগুলো ব্যবহৃত হচ্ছে সাধু ভাষার ক্ষেত্রে, তার মানে আপনি যখন চলিত বাংলায় সেগুলোকে ব্যবহার করছেন সেগুলো কিন্তু ব্যবহার হবে না। এটা বেসিক একটা নিয়ম। আমাদের অনেক সময় অনেকে জিজ্ঞেস করে যে স্টক অফ ওয়ার্ডস কি করে বাড়াবো, বা আমি কি করে বুঝবো কোনটা সাধু ওয়ার্ড কোনটা চলিত ওয়ার্ড, কি করে সেটা মেজার করব। আপনি ধরুন যদি শৈশব কথাটা এই পাতায় রয়েছে, আপনার প্রশ্নপত্রে যদি শৈশব কথাটা সাধু ভাষার ক্ষেত্রে ব্যবহার হয়েছে, শৈশব কথাটা আপনি চলিত ভাষার ক্ষেত্রে ব্যবহার করবেন। আমরা চলিত ভাষার ক্ষেত্রেও শৈশব কথাটা ব্যবহার করে থাকি, কিন্তু যখন আপনার প্রশ্নপত্রে রয়েছে চেষ্টা করবেন বাল্যকাল কথাটা, বাল্যকাল কথাটাও না, শিশুকাল কথাটা আপনি ব্যবহার করবেন। আমি বোঝাতে পারছি? শব্দের এই পার্থক্যটা আপনাকে আনতে হবে। যেটা আমি একেবারে শেষের পয়েন্টে বলেছিলাম যে বাক্যকে সরাসরি ভাবে তুলে আপনি খাতায় ব্যবহার করবেন না, যেটা প্রশ্নপত্রে দেওয়া রয়েছে। অনেকে সেটা করেন এবং সেটাকে আপনি সারাংশ বলে মনে করেন, কিন্তু সেটা সারাংশ নয়, সেটা সারাংশ হয় না, তাহলে আপনাকে করতে দিত না। আমি বোঝাতে পারছি? একটু চলে যাই। কেবল যাহা নিতান্ত আবশ্যক একেবারে প্রয়োজনীয় তাহাই কণ্ঠস্থ করিতেছি। আমরা কি করি, পড়াশোনা সেইটুকুনি করি। দেখবেন আমাদের তথাকথিত গণ্ডির বাইরে গিয়ে আমরা কখনো পড়াশোনা করি না। মানে ধরুন এরকম কখনোই হয় না, মানে অনেকের ইন্টারেস্ট থাকে ঠিকই কিন্তু করা হয়ে ওঠে না, বাড়ির চাপে, সমাজের চাপে, শিক্ষা ব্যবস্থার চাপে হয়ে ওঠে না। ধরুন কোনো একটা গাছের প্রতি আপনার ইন্টারেস্ট রয়েছে, আপনি ভাবছেন যে গাছে ফুলটা ফুটছে কি করে, আমার সেটা দেখা প্রয়োজন, সেটাকে আমি ক্যামেরা বন্দি করবো এবং দেখবো কিভাবে হয়, কখন হয়, কতটা সময় নিচ্ছে, কিভাবে হচ্ছে। কিন্তু এই যে শেখা, তাতে কিন্তু আনন্দ ছিল, আত্মস্থতা ছিল, আপনি সারা জীবন সেটা মনে রাখতেন এবং অন্য কাউকে শেখাতে পারতেন। কিন্তু যখনই আহ আমরা সেটা দেখতে যাই, সেটা দেখা যায় যে প্রয়োজনের বাইরে হয়ে ওঠে। তো প্রয়োজনের বাইরে কিন্তু আমরা সেগুলো শেখার চেষ্টা করি না ইচ্ছে থাকলেও। যখনই শেখার চেষ্টা প্রয়োজনের বাইরে হয় সেটা কিন্তু শিক্ষা হয়। কিন্তু আমরা যেটা শিখি সেটা হচ্ছে নিতান্তই আমাদের একান্ত প্রয়োজনীয়, মোটামুটি ভাবে গিলে আত্মস্থ করে গলা অব্দি ওই তোতা কাহিনীর মতো গল্প, ঠোঁটের মধ্যে মূলত ভাবে পুড়ে ঠেসে নিজেকে মেরে ফেলা এক প্রকার। সেরকমই দেখাচ্ছে যে নিতান্ত আবশ্যক তাহা আমরা কণ্ঠস্থ করিতেছি, আত্মস্থ কিন্তু নয় কথাটা, কণ্ঠস্থ করিতেছি, মুখস্থ করছি, যার কোনো সারমর্ম আমাদের মধ্যে বেঁচে থাকে না। বইগুলো যখন আমরা পড়ি সেই অবধি সীমাবদ্ধ থাকে, তারপরে সেটা দোকানে কি বলে ওটাকে, কেজি দরে বিক্রি হয়ে যায়। আমাদের কাছে তার ভ্যালুয়েশন থাকে না, জ্ঞানের ভ্যালুয়েশন থাকে না। জ্ঞানের ভ্যালুয়েশন মূল শিক্ষাকে ইন্ডিকেট করে, মুখস্থ বিদ্যাকে নয়, রোড মেমোরাইজেশনকে নয়। ঠিক আছে? কি বলছে, তেমন করিয়া কোনো মতে কাজ চলে। যেহেতু মুখস্থ করেছিলাম কোনো মতেই তা কাজ চলবে মাত্র, কিন্তু মনের বিকাশ লাভ হয় না। অবশ্যই যেখানে জ্ঞান আনন্দের সাথে যুক্ত নয়, যেখানে শিক্ষা প্রকৃতস্থতার সাথে যুক্ত নয়, সত্যর সঙ্গে যুক্ত নয়, যেখানে কেবলমাত্র আড়ষ্টতার সাথে যুক্ত, কণ্ঠস্থতার সাথে যুক্ত, রুট মেমোরাইজেশনের সাথে যুক্ত, সেটা অবশ্যই মানুষের বিকাশ করতে পারে না। মানুষ বিকশিত হয় সেখানেই, একটা ফুল ফুটবে তখনই যখন তার গায়ে সঠিকভাবে আলো বা বাতাস এবং হাওয়া লাগবে। কিন্তু আপনি যদি একটা বদ্ধ জায়গায় একটা গণ্ডির মধ্যে কোনো একটা ফুলকে বেঁধে রাখতে চান, একটা কাচের বাটিতে আবদ্ধ করে রাখতে চান, দেখবেন খোলা হাওয়ায় যেভাবে একটা গাছ বা ফুল বেড়ে উঠতো, একটা শিশু যেভাবে খোলা বাতাসে খোলা পরিবেশে বেড়ে ওঠে, সে একটা বদ্ধ ঘরে সেভাবে বেড়ে উঠতে পারে না। তার মনের বিকাশ সেভাবে হয় না। একটা মনের বিকাশ হওয়ার জন্য অনেক কিছু প্রয়োজন। আচ্ছা, ক্লাসটা কিন্তু অনেকটা বড় হবে, আমি এটুকুনি বলে রাখি। আমি এটাকে আজকে সলভ করাবো না, আপনি শুধু আলোচনা করে যাবো। ঠিক আছে? অনেকের মনে হতে পারে যে এই বিষয়গুলো বোঝা প্রয়োজন, আপনি যদি না বোঝেন এটাকে সলভ করতে পারবেন না। আমি আপনাকে থার্ড এর বা লাস্টের যে ধরনের একটা বিষয়বস্তু দিয়েছিলাম, যে কিছু বক্তব্যের আকারে আপনি একটা অংশকে পাবেন যেখান থেকে আপনাকে জিস্ট বের করতে হবে, এটা হচ্ছে সেই বক্তব্য আকারে প্রকাশ করা একটা সারাংশ, যেখান থেকে আপনি বুঝতে পারবেন না যে এর শুরু কোথায় করা উচিত এবং শেষ কোথায় করা উচিত। আপনাকে বুঝতে হবে, বুঝে সারমর্ম আপনি গ্রহণ করবেন এবং তার থেকে আপনি সারাংশকে রচনা করবেন। আমি বোঝাতে পারছি? একটু দেখবো। তো
মনের বিকাশ তখনই সম্ভব যখন মন মুক্ত মনের অধিকারী হবে, মুক্ত চেতনার অধিকারী হবে, স্বাধীনতার অধিকারী হবে। কোনো ধরনের সমাজের দায়বদ্ধতার তার কাছে সীমাবদ্ধতা থাকে না, কোনো প্রকার অনুভূতির সীমাবদ্ধতা তার কাছে থাকে না। সে মুক্ত আকাশে বেড়ে ওঠা খোলা পাখির মতো উড়ে চলে, তখনই হয়তো তার বিকাশ সম্ভব। কিন্তু যখন আমরা কেবলমাত্র নিজের দৃষ্টিভঙ্গিকে সমাজের কিছু গুরুজনদের স্টিরিওটাইপ থিঙ্কিং এর উপর বেস করে গড়ে উঠি, তখন অবশ্যই সেটা কখনোই মনের বিকাশ হতে পারে না। যে ছেলেরা বিয়ে করে, মেয়েদের বিয়ে হয়, এই যে দৃষ্টিভঙ্গি, এটা তো সমাজে তৈরি করা। এবং মানুষ বছর বছর থেকে, জনম জনম থেকে, শতাব্দীর পর শতাব্দী ধরে এই কথাটা বিশ্বাস করে আসছে এবং মেনে আসছে। এতে তো মনের বিকাশ সম্ভব নয় না। এখানে মন গণ্ডিতে আবদ্ধ। যেখানে মন গণ্ডিতে আবদ্ধ, যেখানে শিক্ষা গণ্ডিতে আবদ্ধ, যেখানে শেখার পরিভাষা বই অব্দি কেবল সীমাবদ্ধ, কাগজের কলমের ওই ছাপার অক্ষরগুলোতে সীমাবদ্ধ, সেখানে কিন্তু শিক্ষা আবদ্ধ। তার পক্ষে বিকাশ করা সম্ভব নয় মানুষের। ঠিক আছে? তো এগুলো অনেকটা খটোমটো লাগবে যারা প্রথম শুনছেন বা যারা পুরনো স্টুডেন্টস রয়েছে তাদের কাছেও আহ, তারা আত্মস্থ করতে পারবেন বিষয়টাকে, কিন্তু যারা নতুন রয়েছেন তাদের কাছে একটু খটোমটো বলে মনে হবে। তবে আমার ক্লাসগুলো কিন্তু এরকম হয়। আপনাকে আপনি যে কোনো জায়গায় যদি বাংলা সঠিকভাবে পড়তে যান, আপনাকে বাংলাকে বুঝতে হবে, বাংলাকে আত্মস্থ করতে হবে, এবং তারপরে কিন্তু আপনি একটা সারাংশ বা সারমর্ম তৈরি করতে পারেন। ঠিক আছে? এটা কিন্তু আপনাকে বুঝতে হবে। তারপর কি দেখুন কি বলছে, হাওয়া খাইলে পেট ভরে না। মাথায় রাখবেন, হাওয়া খেলে পেট ভরে না, খাদ্য খেতে হয়তো, আহার করিলে পেট ভরে। কিন্তু আহার আদি রীতিমতো হজম করিবার জন্য হাওয়া খাওয়া দরকার। অপ্রয়োজনীয় প্রয়োজনীয়তা কথাটা, আপনি এই কথাটা যদি এই তিনটে লাইনের জন্য ব্যবহার করেন, মানে এই যে বড় তিন প্রকার, তিনটে ভাগে ভাগা একটা লাইনের জন্য ব্যবহার করেন, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। অপ্রয়োজনীয় প্রয়োজনীয়তা মারাত্মক, ঘাসের প্রয়োজনীয়তা মারাত্মক। ঘাস আমাদের কাছে এই মুহূর্তে দাঁড়িয়ে তো অপ্রয়োজনীয়, এখনো ঘাসের থেকে তেমন ভাবে কিছু করা হয় না, ঘাসকে মেরে ফেলা হয় সৌন্দর্যের কাজে ব্যবহৃত হয়, মাঠে ঘাটে এমনি বেড়ে ওঠে। অপ্রয়োজনীয় প্রয়োজনীয়তা লাইফে, অপ্রয়োজনীয় প্রয়োজনীয়তা এতটা, মানে সেটা ভাবনার বাইরে। মুক্ত আকাশকে দেখা আপনার কাছে কতটা শান্তি যখন আপনি একটা খোলা আকাশের সামনে বসেন, সেটা তাহলে আপনি বুঝতে পারবেন। তো সেটা প্রয়োজন, জীবনে প্রয়োজনকে যেরকম প্রয়োজন, অপ্রয়োজনকে তার থেকে বেশি প্রয়োজন। কারণ প্রয়োজনকে হজম করার জন্য শক্তি চাই। জ্ঞানকে আপনি যে নিলেন, যে আড়ষ্ট বইয়ের পাতা থেকে আপনি সেটাকে গ্রহণ করলেন, সেটাকে শিক্ষায় বা প্রকৃত জ্ঞানে পরিবর্তিত করার জন্য চারপাশের জগতের সাহায্য আপনার প্রয়োজন। চারপাশকে ভেবে দেখা প্রয়োজন, চারপাশটা সেভাবে গড়ে ওঠা প্রয়োজন। যদি সেটা না হয়, আপনার কাছে কেবলমাত্র সেটা কয়েকটা বইয়ের অক্ষর বলেই প্রতিপন্ন হবে। বুঝতে পারছি আমি কি বলছে? তেমনি শিক্ষার পুস্তককে রীতিমতো হজম করিতে অনেকগুলো পাঠ্য পুস্তকের সাহায্য নেওয়া আবশ্যক, একেবারেই তাই। এই যে আমি আপনাকে এই এতগুলো কথা বলছি, যারা ম্যাথসের স্টুডেন্টস রয়েছেন বা যারা সায়েন্সের স্টুডেন্ট রয়েছেন তাদের কাছে মনে হবে আমার কি খেয়ে দেয়ে কোনো কাজ নেই, আমি এগুলো পড়তে যাব এখন, আমাকে এখন একটা প্যাসেজ সলভ করার জন্য সাহিত্য পড়তে হবে। হ্যাঁ, পড়তে হবে। কারণ মানে আমি যদি আপনাকে এই পেনটা সম্পর্কে বোঝাতে চাই, এই পেনটার পুরো খুঁটিনাটি আপনাকে জানতে হবে। একটা রং কিভাবে আবিষ্কার হয় সেটা আপনাকে জানতে হবে। এই পেনটা দিয়ে যে খাতার পাতায় লেখা যায় না সেটা আপনাকে জানতে হবে। কেন লেখা যায় না সেটা আপনাকে জানতে হবে। এটা দিয়ে কেবলমাত্র ট্যাব গুলোতে লেখা যায় বা পেন ট্যাবে লেখা যায়, এটা আপনাকে জানতে হবে। একটা মানুষকে জানতে হলে, একটা মানুষকে বিচার করতে হলে আপনাকে একটা মানুষের সম্পূর্ণ দিক দেখা প্রয়োজন। কেবলমাত্র সে তার প্রেমিক হিসাবে কিরকম সেটা দেখলে চলে না, সে একজন মহিলা হিসাবে কেমন সেটা দেখলে চলে না, তিনি একজন টিচার হিসাবে কেমন সেটা দেখলে চলে না। একটা মানুষকে যখন আপনি বিচার করবেন বা বিচার করতে চাইবেন বা তার ভালো মন্দকে আপনি দাগিয়ে দেবেন বা তাকে আপনি দাগিয়ে দেবেন ভালো কিংবা মন্দ বলে, তখন একটা মানুষের সর্বাঙ্গীন দিক দেখা প্রয়োজন। ঠিক তেমনই ভাবে কোনো একটা বিষয়বস্তুকে আত্মস্থ করার জন্য তার সর্বাঙ্গীন দিক দেখা প্রয়োজন, বা এই বিষয়টাকে আপনাকে আত্মস্থ করতে হলে এই বিষয় সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান আপনার তাতে রাখা প্রয়োজন। কিন্তু আমরা সেটা না করি না। এই যে আপনাকে আমি যেইটুকুনি প্যাসেজ পড়ানো, অনেকের মনে হবে এই সলভটা দিন, এই সলভটা পিডিএফ আকারে দিন, আমি সেটাকে দেখবো এবং সেটা খাতায় লিখে আসবো। আপনার তো কমন আসবে না, আপনি লিখবেন কি করে? একই জাতীয় লেখা লিখবেন? একই জাতীয় লেখা হয় না। সাহিত্যে এরকম পরিভাষা নেই। ম্যাথসের যেরকম কথাগুলো পরিবর্তিত হয়ে গিয়ে মানে উত্তরগুলো পরিবর্তন হয়ে যায়, ঠিক তেমনই ভাবে প্রত্যেকটা বিষয়কে আমাদের শিখতে হয়, জানতে হয়, বুঝতে হয়, আত্মস্থ করতে হয়, এবং তার আনুষঙ্গিক বেড়ে ওঠার জন্য হাওয়া, বাতাস, জল এগুলো প্রয়োজন।
একটা বিষয়বস্তুকে বোঝার জন্য তার চারপাশে থাকা বিষয়বস্তুকে প্রয়োজন। আপনাকে একটা সারাংশ বোঝানোর জন্য আমি প্রায় 1 ঘন্টা আপনার সাথে কথা বলছি, এটা আপনাকে বোঝানো দরকার বলে করছি। তো এটা প্রয়োজন যখন আপনি একটা পাঠ্যপুস্তকে পড়ছেন, কিন্তু আমরা সেটা করি না। আমরা একটা সীমাবদ্ধ, এই চটি বইয়ের উপর সীমাবদ্ধতা রাখতে চাই জ্ঞানকে। আমার মনে হয় যে এই জ্ঞানটা হয়তো এই অবধি, কিন্তু আপনি যখন দেখবেন আপনার বাইরের জগৎ থেকেই তো কেউ একজন এটাকে তুলে এনেছিল বইয়ের পাতায়। এটা এনেছিল আপনি জিস্ট যেন পড়তে পারেন, ছোট করে আপনি দেখতে পারেন এবং সেটা যেন মিলিয়ে দেখতে পারেন, নিজের চোখে কলমে হাতে কলমে করে দেখতে পারেন, নিজের অনুভূতির জগৎগুলোকে ব্যাখ্যা করতে পারেন, মিলিয়ে দেখতে পারেন সত্যি কি মানুষ এরকম, সত্যি কি শুঁয়োপোকা থেকে প্রজাপতি হওয়া সম্ভব, এই বিষয়গুলো। কি বলছে দেখো, আনন্দের সহিত পড়িলে পড়তে পড়িবার শক্তি অলক্ষিত ভাবে বৃদ্ধি পাইতে থাকে। যদি আমরা অনেকগুলো পাঠ্যপুস্তকের সাহায্যে পড়ি বা আনন্দের সহিত পড়ি, শেখার মধ্যে আনন্দ থাকে, আমি যদি কোনো জিনিসকে দেখবেন বুঝতে পারছি, দেখবেন ওই কাজের প্রতি আমাদের আগ্রহ অনেক গুণ বেড়ে যায়। আমি যদি এই পড়তে পড়তে ভেঙে ওঠাই পেনটাকে, ধরুন আমি বারবার এই পেনের উদাহরণ দিই, লোকে আমাকে গালি করবে রীতিমতো। এই গাছটি, এটা একটি গাছের ফুল, পাহাড় দেশে হয়। তো এটাকে আপনাকে যদি বুঝতে হয়, আহ আপনাকে অনেকগুলো দিক জানতে হবে এবং বুঝতে হবে। আমি যখন আপনাকে এই বিষয় সম্পর্কে প্রত্যেকটা এটা আপনাকে ফুল, এটা আমি যখন প্রথম জানতে পেরেছিলাম আমি ভীষণ অবাক হয়েছিলাম। আমি ছিলাম এটা মনে হয় কোনো গাছ, ছোট গাছ হবে হয়তো, বাট এটা গাছে ফুল। আমাদের এখানে কোনোদিনও ফুল কাঠের মতো হয় না হয়তো, বাট পাহাড়ি দেশে হয়। এটা আমার কাছে ভীষণ একটা ইন্টারেস্টিং বিষয় ছিল, কারণ আমি এটাকে গোড়ার থেকে জানতে পেরেছিলাম। শেখার মধ্যে এই ইন্টারেস্টটা থাকা প্রয়োজন। আপনি যাই শিখুন না কেন, আপনি ভাবেন যদি মুখস্থ করে একটা পরীক্ষার পাতায় 20টা নাম্বার পেয়ে আপনি জীবন পর্বে এগিয়ে যাবেন, সেটা কখনো সম্ভব না। হয়তো সেই পরীক্ষা পাশ করে যেতে পারেন, কিন্তু যখন ডেসক্রিপটিভ লেভেলে আসে তখন সেটাতেও কোয়েশ্চেন মার্ক, সো হ্যাঁ আপনি নাম্বার কত দেবেন। কারণ আপনার লেখা যদি আপনার এক্সামিনারের মন ছুঁয়ে না যায়, ভাবনার জগৎকে স্পর্শ না করে, আপনার নাম্বার পেতে কিন্তু সমস্যা হতে পারে। ঠিক আছে, তাই আপনার বোঝা প্রয়োজন। ঠিক তেমনই ভাবে আনন্দের সহিত যদি আপনি শেখেন, দেখবেন জ্ঞানটা আমাদের কাছে অনেক বেশি ইজি হয়ে যায়। আহ একজন টিচার আপনাকে বোঝাবে কোনো একটা অঙ্ক 2 ঘন্টা ধরে, এবং আপনার পাশে থাকা সহপাঠী আপনাকে থাপ্পড় মেরে দুটো খারাপ কথা বলে শোনাবে, কিন্তু আপনি তার পাশের জনের কথা খুব সহজে বুঝতে পারবেন। তার একটাই কারণ, তার শেখা আনন্দ ছিল। ওই মারটা আনন্দ নয়, সহজ ভাষায়, সহজ সরল স্পষ্ট ভাষায় বুঝিয়েছিল আপনাকে, এবং আপনি তার কথা বুঝতে পারেন বলে। শিক্ষককে আমাদের ভীষণ আড়ষ্ট মনে হয়, অনেকটা বইয়ের পাতা লেখার মতো আড়ষ্ট মনে হয়। তো এই জায়গাটা আপনাকে বুঝতে হবে। কি বলছে দেখুন, যখন আপনি এভাবে শিখবেন অবশ্যই আপনার বৃদ্ধি হবে, তখন আপনি গ্রোথের থেকে বেশি গ্রো করবেন, এই বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে। তখন কি বলছে দেখুন, অলক্ষিত ভাবে বৃদ্ধি পাইতে থাকে, গ্রহণ শক্তি, ধারণা শক্তি, চিন্তা শক্তি বেশ সহজে এবং স্বাভাবিক নিয়মে বল পাইতে থাকে, বল লাভ করে, মানে শক্তি লাভ করে। স্বাভাবিকভাবে যখন আপনি কোনো একটা ইন্টারেস্টিং বিষয় শিখছেন, যেটা আপনি বুঝতে পারছেন, সেটা আপনি গ্রহণ করতে পারবেন খুব সহজে, খুব সহজে তার সম্পর্কে আপনি ধারণা করতে পারবেন। আচ্ছা, আমি যদি বলি যে এই যে ফুলটি রয়েছে, এরকম আর কি তোমরা কোনো ফুল দেখেছো? যদি দেখে থাকো আমাকে কমেন্ট সেকশনে ফটো তুলে পাঠিও। যদি আপনাকে বলি, দেখবেন আপনার কাছে বিষয়টা না খুব ইন্টারেস্টিং বলে মনে হবে, এবং মনে হবে আচ্ছা হ্যাঁ আমিও তো পাহাড়ে গিয়েছিলাম, এর থেকে মনে হয় আরো কোনো ফুল দেখেছিলাম হয়তো এরকমই দেখতে। আহ তো এই যে ব্যাপারটা, বা আপনি খোঁজ করার চেষ্টা করবেন যে সত্যি এরকম ফুল হয় নাকি, ম্যাডাম কি ঠিক বলছেন, এটা কি আদৌ ফুল। এই যে আপনার জানার ইচ্ছে, এটা তখনই সম্ভব যখন আপনার শেখার মধ্যে আনন্দ থাকবে, ইন্টারেস্টটা থাকবে। এবং সেটা যেন আড়ষ্ট না হয় যে এখানে কটা পাপড়ি আছে দেখো, এটা একটি ফুল, এটা সম্পর্কে আর কিছু জানার দরকার নেই, এইটুকুনি তোমার পরীক্ষা আসবে। এই প্রশ্নটা করার থেকে আমি যখন তোমাকে বলবো এটি একটি ফুল, এটা সম্পর্কে তুমি ঘেঁটে দেখো এরকম আর ফুল আছে কিনা, দেখবে তোমার ধারণা শক্তি, চিন্তা শক্তি, বোঝার শক্তি, স্বাভাবিক স্বাভাবিক নিয়মে বেড়ে ওঠার শক্তি অনেকটা বেড়ে যায়। ব্যাপারটা হচ্ছে সেরকমই, শিক্ষা সেরকম স্বাভাবিকতায়, সহজতায়, স্পষ্টতায় বেড়ে ওঠে, এবং সেই শিক্ষাটা থাকা প্রয়োজন। এটা সলভটা আমরা পরের দিন করাবো, বলা বহুত ভারী হয়ে গেছে। অবশ্যই জানাবেন ক্লাসগুলো কেমন লাগছে। আজকে ক্লাস আমরা এখানেই শেষ করবো আজকে। পরের দিন সলভটা করাবো, অবশ্যই পরের সপ্তাহে বুধবারে করাবো রেকর্ডেড ভার্সনে ক্লাস। অবশ্যই কোনো সুবিধা অসুবিধা কোনো কিছু জানার থাকলে, বোঝার থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। যদি কারোর
আমার সাথে সরাসরিভাবে যুক্ত হতে হয়, অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারেন। এখানে আপনি আপনার সুবিধা অসুবিধার কথা জানাতে পারেন, অবশ্যই ফ্রি অফ কস্ট। মাথায় রাখবেন, এই ক্লাসেসগুলোর কোনো ধরনের কোনো পিডিএফ কিন্তু আমরা প্রোভাইড করি না বা আমি প্রোভাইড করি না। আপনাকে যা দেখতে হবে, শিখতে হবে, বুঝতে হবে, এই যে নিয়ম কানুনগুলো আপনাকে আমি প্রথমের পাতায় লিখে রাখালাম, এগুলো সব আপনাকে নিজের হাতে লিখতে হবে। এবং এর ফলটা ঠিক কতটা পজিটিভলি আপনার জীবনে পড়বে বা পরীক্ষার খাতায় পড়বে, সেটা আপনি পরীক্ষা দেওয়ার পরে এসে আমাকে জানাবেন, কেমন? তো আমরা পরের দিন আবার ক্লাস করব। সকলকে অনেক ধন্যবাদ আজকে ক্লাস দেখার জন্য। এবং কেমন লাগছে ক্লাসেস গুলো জানাবেন। এই ক্লাসেস গুলো আমরা যতদিন না পরীক্ষা শেষ হচ্ছে ততদিন কন্টিনিউ করার চেষ্টা করবো। অবশ্যই আরো একবার যদি আমার পা ভেঙে না যায়, আমার ল্যাপটপ যদি নষ্ট না হয়ে যায়, ক্লাসগুলো যথারীতিভাবে কন্টিনিউ করা হবে। সকলকে অনেক ধন্যবাদ আজকে ক্লাস দেখার জন্য। অবশ্যই ক্লাসগুলো যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করবেন, বন্ধুদের সাথে যুক্ত হতে সাহায্য করবেন বন্ধুদেরকে, যাতে তারা আমার পরিবারে আহ আরো একজন সদস্য বাড়তে পারে এবং সঠিক ভাবে শিখে ওঠার পর্বটা যেন তাদের কাছে পৌঁছায়। আপনারা যদি কাজটি করেন তাহলে আমার খুব সাহায্য হবে। এটুকুনি, আর কিছু না। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পড়াশোনার মধ্যে থাকুন, বেড়ে উঠুন এবং অবশ্যই সুবিধা অসুবিধার কথা জানুন। সকলকে ধন্যবাদ আজকে ক্লাস দেখার জন্য, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড বি yourself and নন্দিতা ঘোষ, সকলে খুব ভালো থাকুন। ঠিক আছে? এবং সকলকে শুভ বিজয়া। যারা বড় আছেন তাদেরকে প্রণাম, ছোটদের ভালোবাসা। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে এবং নেক্সট ভিডিওতে। আজকে ক্লাসে নমস্কার সকলকে।